সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্ট লাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের দুজন অতিথি, রাহিদ এজাজ, কূটনৈতিক বিশ্লেষক। রাহিদ, আপনাকে স্বাগত। এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ যিনি বিশ্লেষণ করেন। আব্বাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের দিনের যে ঘটনা দুটো আগেই বলে রাখি, আমরা কী কী বিষয়ে আলোচনা করব। বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্ক, আর যেটা মক্কা অ্যাকর্ড হিসাবে নামে পরিচিত, মক্কা চুক্তি বলা হয়, সেটা নিয়ে বাংলাদেশ যোগ দিতে যাচ্ছে, এরকম একটা আভাস ইঙ্গিত মিলছে সেটা নিয়ে। তো শুরুতেই ঢাকা দিল্লি সম্পর্কটা কেমন, কী অবস্থায় আছে? বিশেষ করে এখন যে অবস্থায় আমরা দেখছি যে রকমের টানাপোড়েন চলছে, তো তার কিনারাটা কিভাবে হবে এটা কিন্তু অস্পষ্ট এখনও। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়েও কিন্তু একটা এক ধরনের হালকা কূটনৈতিক লড়াই চলছে, তো সেটাও সমাধান হয়নি। এর আগে আসলে উনি যাবেন কি যাবেন না এই নিয়েও বিতর্ক আছে। আপনি যেহেতু কূটনীতি নিয়ে কাজ করেন, আপনার কি মনে হয়? আপনি তো এটার উপর নজর রাখছেন অনেক দিন থেকেই। জি, ধন্যবাদ মতি ভাই। আমাকে আলোচনায় বেশ কিছুদিন পরে আবার আপনার অনুষ্ঠানে এলাম। যেমনটা আপনি বলছিলেন, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সম্পর্কের বড় অংশ জুড়েই আমি যদি বলি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় বা যেটা নিয়ে আলোচনা, জল্পনা কল্পনা যাই বলি না কেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর। তো আপনি নজর রাখার কথা বলছিলেন, এবং আমার মনে হয় 20 বছরের বেশি সময় ধরে তো আমি এই বিটে কাজ করি, এবং বিশেষ করে বাংলাদেশ ভারত শীর্ষ নেতাদের সফর, এবং বাংলাদেশ থেকে কোনো নেতার, আমি জানি না, আপনি তো একসময় এই বিট করতেন দীর্ঘকাল ধরে এবং এখনও যথেষ্ট খোঁজখবরই রাখেন, বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো শীর্ষ নেতার সফর নিয়ে এত টানা লিখে যাওয়া, আলোচনা করা অতীতে কোনো কালে হয়েছে বলে আমার মনে হয়। আমার তো 20 বছর হয়নি, তাহলে তার মানে কখনো হয়নি, ইতিহাসের প্রথম। তো এটার নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটের মূল কারণটা হচ্ছে 24শে অগাস্টে যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন। সে পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের যে আগের 15 বছরের তালটা কেটে যায় এবং খারাপ হতে হতে সেটা তলানিতে গিয়ে পৌঁছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা এই জন্যই বলছি, এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা এই সম্পর্ক স্বাভাবিক করবে, ইতিবাচক পথে নেবে, এটা ভারতের তরফে গত বছরের মাঝামাঝি থেকে বলা হচ্ছিল। তো ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার সময় শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তো এগুলোতে ইঙ্গিত ছিল তাহলে সম্পর্কটা ওই 18 মাসের পর্ব থেকে বেরিয়ে আসছে। ফেব্রুয়ারির পর এপ্রিলে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল মরিশাস যাওয়ার পথে দিল্লিতে একটা স্টপ ওভার হলে, সেটা কিন্তু অনেকটা তার বাইলেটারাল মিটিং করেছিলেন, সেটা জেসিসি না হলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে বাংলাদেশ ভারত সম্পর্ক বা প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই ইতিবাচক ধারার মধ্যে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন, আসামের নির্বাচন, এগুলো নিয়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য, খুব আপত্তিকর মন্তব্য, পুশিনের অপচেষ্টা, সব মিলিয়ে সম্পর্কটা কিন্তু আবার মনে হচ্ছে যে পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। এবং এই 6 মাস হলো একমাত্র বিজিবি বিএসএফ এর সীমান্তরক্ষী সম্মেলন যেটা বলা হয় ডিজি লেভেল, সেই মিটিং ছাড়া কিন্তু আর কিছু আমরা দেখছি না। তো এর মধ্যে আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে যখন লোকসভার স্পিকার ওম বিড়লা আসছিলেন, একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সেখানে একটা ভারত সফরের আমন্ত্রণ ছিল সপরিবারে। তো সেটা তো ছিলই। এর মধ্যে যখন সম্পর্কের এরকম টানাপোড়েন, তার মধ্যে আমরা দেখছি জুলাই মাসে আপনার 14 জুলাই ডেটে একটা আমন্ত্রণপত্র পাঠানো হলো সেপ্টেম্বরের 12 এবং 13 যে ব্রিক্স সম্মেলন হবে দিল্লিতে, তার আউটরিচ সেশনে। ইন্টারেস্টিং ঘটনা হলো যে আমন্ত্রণপত্রতে এসছে সেটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমস্টেকের চেয়ার হিসেবে। তো স্বাভাবিক সঙ্গত, এমনিতেই সম্পর্কটা খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই, আমন্ত্রণটা যথাযথ নয়, এটা দেখিয়ে বাংলাদেশ তখন এই আভাস দিচ্ছিল এই সফরে যাবে না। তখন আবার ভারত তাদের যে ফেব্রুয়ারি মাসের দাওয়াত বাইল্যাটারাল, সেটা অ্যাক্টিভেট করতে গেলে, এটা জুলাই শেষ দিকের কথা বলছি। তো এটা একটা দিক আছে। আর এই যে তিক্ততার কেন্দ্রে আমি যেটা বলি যে এই মুহূর্তে সম্পর্কটার পথের একটা বড় বাধা হয়ে আছে সাবেক
প্রধানমন্ত্রী, যিনি 24-এর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, শেখ হাসিনা, তার ভারতে অবস্থান, যিনি আইসিটিতে ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন। তো তাকে প্রত্যর্পণের দাবি অন্তর্বর্তী সরকারে করেছিল, বর্তমান সরকারে বারবার বলে আসছে। তো প্রত্যর্পণ তো করা হচ্ছেই না, সেই জিনিসটাতে কোনো অগ্রগতি নেই। এর পাশাপাশি আমরা দেখলাম 2টো তারিখ এখানে উল্লেখ এজন্যই করতে চাই। 18 মে ভারতের 5টা মিডিয়া আউটলেটের উনি ইন্টারভিউ দিলেন। জুলাইয়ের 10 তারিখ, এই যে 14ই জুলাই ব্রিক্সের দাওয়াত আসলো, ঠিক তার 4 দিন আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তো একদিকে হচ্ছে সম্পর্কটা ঠিক সুস্থির বা স্বাভাবিক হয়নি, তার উপর হচ্ছে সম্পর্কের পথের বাধা বা কাটা হয়ে যিনি আছেন, তিনি লাগাতার বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছেন, উস্কানি দিচ্ছেন, বাংলাদেশ সম্পর্কে বিরূপ কথাবার্তা বলে তিক্ততার পর্যায়ে চলে গেছে জিনিসটা। এবং সর্বশেষ ঘটনা হয়েছে 5ই অগস্ট, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে বসে যে সাংবাদিকদের মুখোমুখি মত বিনিময় করলেন। তো সবটা মিলে সফরের যে সম্ভাবনা বা আমন্ত্রণ যেটা চলছিল, সেটাতে কিন্তু আবহাওয়াটা থাকলো না, ইতিবাচক থাকলো না। তো যদি আমরা জানি 5ই অগস্টের পরবর্তীতেও কিন্তু দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পরিসরে আলাপ আলোচনা এখন তো ছিল। দুটো শর্তের মধ্যে আটকে। জি, সহায়ক, ওইখানে আসছিলাম, সহায়ক পরিবেশ। এখন সহায়ক পরিবেশের শর্তটা কি? সহায়ক পরিবেশের শর্তটা, আমি দুটো শর্ত আমি ঠিক জানি না, আমি কোয়ান্টিফাই করতে চাই না, কেউ 2টা শর্ত 3টা শর্ত। আসলে সহায়ক পরিবেশের শর্তটাকে আমি একটু ব্রডার করতে চাই, কারণ শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তিতে কিন্তু একটা গ্রে এরিয়া আছে, রাজনৈতিক পলিটিক্যাল নেচারে হলে সেই প্রত্যর্পণ কিন্তু ইজি না, বেশ কিছু ধারা উপধারা আছে। কিন্তু এই যে আমি 18ই মের কথা বলছি কিংবা 10ই জুলাইয়ের কথা বলছি, যে বারবার তিনি বাংলাদেশ নিয়ে কথা বলছেন, তাকে আপনি অ্যালাউ করছেন, অ্যাক্সেস দিচ্ছেন, তো এগুলো তো বাংলাদেশের ক্ষমতাসীন দল, সেটা এই মুহূর্তে বিএনপি, এর আগে অন্তর্বর্তী সরকার, নিশ্চয় মনে আছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরও কিন্তু তিনি তার নেতাকর্মীদের বলেছিলেন অবৈধ সরকার, অবৈধ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। তো সহায়ক পরিবেশ বলতে এখানে তো কেন্দ্রে আছে শেখ হাসিনা, ওয়ান অ্যান্ড অনলি। একটা হলো প্রত্যর্পণ, আর অন্যটা হলো তিনি যে অ্যাক্সেসটা পাচ্ছেন। আমরা জানি এরকম, এটা তো এক ধরনের, সেখানে তিনি আশ্রয় নিয়েছেন। ভারতে তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামা আছেন। এখন তো বলা হচ্ছে যে আপনারা নিজ দায়িত্বে নিয়ে পৌঁছে দিয়ে আসছেন। আসছি আপনার সেই পয়েন্টটাতে। তো নজিবুল্লাহ ছিলেন আফগান সাবেক প্রেসিডেন্ট। তো একটা দেশের এরকম নেতৃত্ব যখন অন্য দেশে গিয়ে আশ্রয় নেন, ওইখানে যেই দেশে আশ্রিত হন সেই দেশের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো মেনেই তো তাকে, ওই প্রোটোকল মেনেই তো তাকে চলতে হয়। আমরা আশ্রয় দিয়েছি বলা হচ্ছে, বিবিসির একটা রিপোর্টে কিন্তু অগাস্টের প্রথম সপ্তাহে এসছে, যেখানে বলা হচ্ছে ভারতের একসময়ের পরীক্ষিত বন্ধু ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়ালো কিনা, সেই প্রশ্নটা করছে, এবং বিবিসির মতো মিডিয়াতে সেটা বলছে। তো এই জিনিসগুলো হয়েছে কি, সহায়ক পরিবেশের মধ্যেই কিন্তু সম্পর্কটা এগোবে কোথায় বা কোন পথে, সেখানে আটকে গেছে। তো সেই জায়গাতে আলাপ আলোচনা হচ্ছে, সেটা ভিজিট নিয়ে কতটা হবে, কারণ আমি মনে করি ভিজিটের চান্সটা অনেক কমে গেছে। আমি আসছি আপনার কাছে। প্রফেসর আব্বাসী, জি, আপনি কি মনে করেন যে এই সম্পর্ক যেখানে যে পর্যায়ে পৌঁছে গেছে, হঠাৎ করে নাটকীয়ভাবে সামনে চলে যাবে? ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো কিছুই অসম্ভব না। মানে আমি এখানে হচ্ছে যে আমি এটাই বলবো যে নাটকীয়ভাবে উন্নতিও হতে পারে, আরও হচ্ছে যে কল্পনার বাইরে এখানে অবনতি হতে পারে, দুটোই হতে পারে। আমি আপনাকে বলছি যে এখানে এখানে দুটো জিনিস আছে, যে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি এক পা সামনের দিকে অগ্রসর হয়, দুই পা হচ্ছে পশ্চাৎপদ হবে। কেন হয়? খুব সোজা কথা, রায় দিজাস যথার্থই বলেছেন, এই কারণগুলো যেগুলো আছে। ভারতে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমলাতান্ত্রিক এখানে যে এখানে হচ্ছে এক ধরনের একটা রিজিডিটি, মানে ওদের মধ্যে ওই ফ্লেক্সিবিলিটি নাই। মুখে অনেক কিছু কথা বললো, আমি বলছি দুই পক্ষেরই আমি আপনাকে এখানে দিকপাত করব। এক হচ্ছে ভারতের আমলারা যারা আছে তাদের মধ্যে, বা ভারতের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, দিল্লির এখানে একটা ভিউটা আছে যে ওদের লং টার্ম স্ট্র্যাটেজিক সিকিউরিটির জন্য ওরা এখানে মনে করে আওয়ামী লীগের এখানে মানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের হচ্ছে স্ট্র্যাটেজিক সিকিউরিটি এখানে অবজেক্টিভটা ফুলফিলড হবে। এটা কিন্তু ওরা বহুবার এখানে বহু আলাপ সিক্রি থেকে এখানে যারা অনেকে যে এখানকে পঙ্কজ শরণ, একের পর এক যে রাষ্ট্রদূত যারা গেছেন, রীতা এখানে গাঙ্গুলি যারা আছেন, সবাই কিন্তু একই কথা বলেছেন। তো মানে এগুলো কিন্তু পাবলিক রেকর্ডে আছে। দুই,
আরেকটি জিনিস যেটা এখানে ভারতের মধ্যে আরও যেটা একটা সমস্যা হয়ে গেছে, বিজেপি সরকার এইবার যদি এখানে নরেন্দ্র মোদী যেখানে আছে, এটা কিন্তু কিছুটা ট্রানজ্যাকশনাল সরকার। ওরা আমরা এখানে হচ্ছে ভারতে এখানে সাধারণ মুসলমানদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য বিজেপি এখানে হচ্ছে যে একটা ডিভাইড অ্যান্ড রুল, একটা পলিটিক্স করেছে, সংখ্যালঘুদের উপর হচ্ছে যেখানে হচ্ছে নিপীড়ন করা ইত্যাদি, এগুলো তো ট্রাইড অ্যান্ড টেস্টেড। কিন্তু আমাদের জন্য যেটা সমস্যা হয়ে গেছে, যে ওদের যে মূল যে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তা ওদের মধ্যে গান্ধী পরিবারের মধ্যে, এটা কিন্তু অনেকে আমরা বাংলাদেশে ভুলে যাই, গান্ধী পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের একটা জমিদারি একটা মানসিকতা আছে। আপনি যদি মনে থাকেন, ওরা কিন্তু ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু 71 সালে ভারত থেকে এখানে হচ্ছে যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ সহায়তা দেওয়া হয়েছিল, সহযোগিতা দেওয়া হয়েছিল। গান্ধী পরিবারের সাথে কিন্তু হচ্ছে আপনার এখানে দেখবেন শেখ হাসিনা পরিবারের সাথে কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। এমনকি 75 সালের পরেই 15 আগস্টের পর শেখ হাসিনা বহু বছর কিন্তু ভারতে ছিলেন, ইন্দিরা গান্ধীর আশ্রয়ে ছিলেন। আচ্ছা, এবং এইবার কিন্তু আপনার 2024 সালে আমরা কিন্তু দেখেছি এখানে প্রথম দিকে কিন্তু এখানে যে রিপোর্ট আসলো এখানে পরের দিকে, যে ভারত কিন্তু প্রথমে ইতস্তত করছিল নাকি নিয়ে আসার জন্য বা ভারতে আশ্রয় দেওয়ার জন্য। তখন কিন্তু অনেক অংশেই কিন্তু এখানে হচ্ছে যে সোনিয়া গান্ধী এবং তার সাথে সাথে রাহুল গান্ধীর এখানে চাপ সৃষ্টি করার জন্য অল পার্টি যেখানে ইমার্জেন্সি কমিটি করা হয়েছে, এখানে কিন্তু কংগ্রেসের কিন্তু চাপটা বেশি হয়েছিল হচ্ছে আপনার এই বিজেপি গভর্নমেন্টের উপর। কিন্তু ভারত কিন্তু তার জাতীয় স্বার্থে একদম এক। এটা হচ্ছে ওদের এখানে, ওদের যে ওরা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ওদের যে ইকোনমিক ইন্টারেস্ট আছে, ওদের যে আপনাদের নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটস যেখানে আমরা বলি 7 সিস্টার্স, তাদের ব্যাপারে যে স্ট্র্যাটেজিক সিকিউরিটি আছে বা শিলিগুড়ি করিডোর, এটার ব্যাপারে তাদের আছে। এবং 3 নম্বর যেটা আছে, যে বাংলাদেশের মাটিতে চাইনিজ এবং পাকিস্তানি প্রেজেন্সটা নিয়ে ওদের হচ্ছে একটা আসলে এটা ওদের এটা স্ট্র্যাটেজিক এখানে একটা সিকিউরিটির এখানে ডিলেমায় ভুগে অনেক অংশে হচ্ছে এখানে হচ্ছে যে বাস্তবসম্মত না হলেও এইবার যেটা হয়েছে যে আপনি দেখুন, এবং ওরা সবসময় এটা যেটা হচ্ছে কি ভারতের জন্য হচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এখানে সাধারণ মানুষের কাছে যে সরকারের এখন যে আমাদের বলছি এসেন্সিয়ালি বলছি ভারতের সরকারের কাউন্টার পার্টকে, ইউ ক্যানট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। আপনার তো আমল লাগবে, মানে আপনার রথ বা আপনার হচ্ছে যে আপনার রথও দেখবেন কলাও বেচবেন, তখন হচ্ছে আপনি একে বলছেন যে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। আপনি মুখে বলছেন প্রত্যেকটি ভালো ভালো কথা বলছেন, পার্লামেন্টের সওয়াল জবাবে ভালো ভালো কথা বলছেন, আপনি বলছেন যে শেখ হাসিনাকে তো হচ্ছে যে আমরা কোনো মতো রাজনৈতিক এখানে কর্মকাণ্ড করতে দিচ্ছি না। কিন্তু তার সাথে সাথে আপনি দেখুন মানে বেছে বেছে যখন প্রধানমন্ত্রী চীনের সফরে চলে যাবেন, এবং আমরা শুনেছি যতদূর যে ভারতের প্রবল আপত্তি ছিল, এবং হচ্ছে যদি বা বাংলাদেশে পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে চালিত হওয়া উচিত একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সময়। এখন ওই সময় কিন্তু এখানে হচ্ছে যে তারপর এখানে ভারতের মিডিয়াতে রিপ্রেজেন্ট করা হলো যেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হচ্ছে চীনে, কিন্তু অনেকগুলো প্রোগ্রামে, কিন্তু মালয়েশিয়া যে প্রথম সফর ছিল এটা কিন্তু কনভিনিয়েন্টলি ভুলে যাওয়া হলো। দ্বিতীয়ত এখানে হলো যে তারপরে ওনাকে হচ্ছে ভারতে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে অত্যাধিক এখানে এক ধরনের চাপ। যাবে না কেন, ভারত আমাদের প্রতিবেশী, ওদের সাথে আমাদের ব্যবসা আছে, বিনিয়োগ আছে, অভিন্ন অনেক স্বার্থ আছে, কানেক্টিভিটির বিষয় আছে, অভিন্ন নদীর ব্যাপার আছে, জ্বালানির ব্যাপার আছে, কাঁচামাল আমদানি করি, সবজি আমদানি করি, আমরা চিকিৎসার জন্য যাই, সবই ভালো। কিন্তু ভারতের সাথে সম্পর্ক করার জন্য তো আমাদের এখানে যেটা আছে ট্রাস্ট ডেফিসিট আছে। আজকেও দেখবেন যে এস জয়শঙ্কর, আমি এইটাকে এখানে বলি, এবং এটা প্রথম আলো, ডেইলি স্টার, অন্যান্য বিজনেস স্ট্যান্ডার্ড সব জায়গায় এখানে বলেছে, ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এখানে যেটা হচ্ছে ইকোনমিক টাইমস বলে একটা পত্রিকা নিউ দিল্লিতে করেছে, ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে হাসিনার ব্যাপারে। তো এস জয়শঙ্কর এখানে বলেছে যে না, এই ব্যাপারে আমি আলাপ করতেই চাই না, কিন্তু দেখেন প্রতিবেশীদের রাষ্ট্রদেরও কিন্তু নিজস্ব স্বার্থ আছে, তো আমরা শুধু আমাদের স্বার্থ লেন্স দিয়ে কিন্তু সবাইকে দেখতে হবে না, মিউচুয়াল গিভ অ্যান্ড টেকের উপরে হতে হবে। তো পাবলিকলি কিন্তু দেখুন এখানে কিন্তু এক ধরনের কিন্তু একটা রিঅ্যাডজাস্টমেন্ট হচ্ছে। কিন্তু তারপরে কয়েকদিন পর আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর প্রথম চীনের সফর গেলেন, তখন হচ্ছে শেখ হাসিনার এখানে হচ্ছে ইন্টারভিউ দেওয়া শুরু হয়ে গেল। 5 আগস্টের সময় যখন আবার দেখা গেল মোটামুটি এখানে আশ্বস্ত হয়ে গেল উনি যাবেন না বিমস্টেকে ভিজিটে, তখন আবার আরেক ধরনের একটা ভিজিট হলো। এবং আমার একটাই কথা, বায়োল্যাটারাল ভিজিট হোক, কিন্তু আমরা যদি বলি যে বায়োল্যাটারাল ভিজিট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও কিন্তু সিম্পলিফিকেশন হচ্ছে। কেন প্রধানমন্ত্রী এখানে হচ্ছে এটা কনফিডেন্স বিল্ডিং মেজার হবে, কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়নি না, এটা তো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। ভারতে এখানে আমি বলবো যে এখানে কূটনীতিবিদদের কাছ থেকে বলা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। কিন্তু আমার কথাটা হচ্ছে কি, আপনার তো এখানে বর্ডার কিলিংসের যে ইস্যুগুলো আছে, ইন্ডিয়াতে এখন কিন্তু ইন্টার রিভার লিঙ্কেজ করা হচ্ছে, নদীগুলো যেখানে লিঙ্কেজ হচ্ছে, আপনি এমনিতে পানি কম পাচ্ছেন, আরও পানি কম পাবেন,
তার সাথে সাথে আপনারা এখানে দেখেন, এখানে আমরা যে তিস্তা ব্যারেজে আমরা যদি বলি চাইনিজ সহায়তা নিতে চাইছি, তাহলে ওটার জন্য টেকনিক্যাল অ্যাসেস, এটার জন্য ভারতে এখানে সিকিউরিটি কনসার্ন আছে। আমেরিকার সাথে আমাদের যে ইনভলভমেন্টটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, এটার সাথে ভারতের কনসার্ন আছে। পাকিস্তানের সাথে যে এক ধরনের সখ্যতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে, এই সরকারের আমলে চলছে, ওইটার ব্যাপারে ভারতের ভারতের অনেক সময় অনেক কিছু জিনিস হচ্ছে আনজাস্টিফাইড, কিন্তু এখন তারপর বর্ডার কিলিংস আছে, এইগুলোকে আপনি যতক্ষণ না কমাবেন আপনি কিভাবে করবেন? আর আপনারা যদি লোকাল পলিটিক্সে 24 ঘন্টা যদি ভারত মানে বাংলাদেশ বিদ্বেষী এখানে ন্যারেটিভ দেন, তাহলে কিভাবে যাবে? আমি তো বলছি যে প্রধানমন্ত্রী যাবে, যাওয়ার জন্য সময়টাও ঠিক হতে হবে। প্লাস আবার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সব, আমি শুধু একটা বলে যদি সুযোগ দেন, আমাদের এখানেও কিন্তু আমরা বিজেপির কাছ থেকে শিখে ফেলেছি, আমরা কিন্তু হচ্ছে ইন্ডিয়া কার্ডটা খেলি, জামাতও খেলে, এনসিপিও খেলে, এবং আমার কেন জানি মনে হচ্ছে বর্তমান সরকারের কিছু কিছু এখানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ করছে। কিন্তু দেখুন, ঘরোয়া সমস্যা কিন্তু অনেক আছে, আপনার জ্বালানি সংকট আছে, আপনার এখানে অর্থনীতি এখন গতিশীলতা আসে নাই, আপনার এখানে হচ্ছে রাস্তাঘাট মেরামতের সমস্যা আছে, আপনার এখানে বিজনেস এখানে সংকট আছে, এখানে এখন নবজার হচ্ছে, তো ওখান থেকে একটু ডাইভার্সনটাও এখানে কিন্তু এখানে কিন্তু মাঝে মধ্যে কনভিনিয়েন্টলি ইউজ করে। দুই দেশই কিন্তু হচ্ছে ঘরোয়া রাজনীতির জন্য কিন্তু এটাকে নিয়ে আসা হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু এখানে ইন্ডিয়ার যেহেতু বড় দেশ, ওদের কিন্তু আরো বেশি অ্যাকোমোডেটিভ হওয়া উচিত। অনেক ধন্যবাদ। এই সংকটের সুরাহা কিভাবে হতে পারে? না, সুরাহা হতে পারে, পারভেজ আব্বাসী দু একটা পয়েন্ট আমি নেই, কিছু মত দ্বিমত করি। যেমন ইকোনমিক টাইমসের উনি বললেন তো যে রিঅ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, যেমন আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করেছিলাম, তো উনি পরে ওনার মতো বিশ্লেষণ করলেন। আপনি মানে মোদ্দা কথা হচ্ছে রিসেট করার কথা বলছি। রিসেটটা কি? 18 মাসের যে সংকট, সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। তো আমি যে রিসেট করতে চাই, বেরিয়ে আসতে চাই, সে বেরিয়ে আসতে চাই কি সময়ের বিবর্তনের নতুন বাস্তবতার আলোকে, নাকি পুরনো তরিকায়? এখনও যেভাবে আপনি বলছেন বা উনিও বললেন বা আমিও আলোচনা করলাম, একটা ভিজিট নিয়ে যখন এত লেখালেখি, এত আলোচনা পাবলিক স্পেয়ারে, এবং বিনা সিকরিকে আমরা চিনি, এখানে তিনি কাজ করে গেছেন, রিভা গাঙ্গুলি দাস কাজ করে গেছেন, অ্যাম্বাসেডার সাহানি কি ইন্দো বাংলা কখনো ডিল করতেন? হঠাৎ করে এই ভিজিটে গেলে এটাই টাইম, না গেলে খারাপ হবে, ভালো হবে, এই যে এক ধরনের চাপ। আমরা তো জানি আমাদের মিডিয়াতে গণমাধ্যমের ব্যক্তিত্ব হিসেবে আপনি নিজেও বুঝেন, নিজে মাঠে সাংবাদিক ছিলেন, এখন সম্পাদক, কতটা স্বাধীনতা আছে বা নাই। কিন্তু অন্তত ভারতের চাইতে তো এখানে আমরা কিছুর অনেক বেশি স্বাধীনভাবে অন্তত রাষ্ট্রীয় ইস্যুতে আমরা লিখতে পারি। বাট তাদের ওখানে যেটা হয়, তাদের বড় একটা অংশ কিন্তু রাষ্ট্রযন্ত্র এমনভাবে থাকে যারা অনেকটা ওয়াটার টেস্টের মতো মিডিয়াকে দিয়ে তারা জাজ করে। এবং আমি মনে করি গত এক মাসে যে নিউজগুলো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশিরভাগই এরকম। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় বলে কি, ইন্টারনাল, আমি মনে করি আমাদের এখানে যেটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্সের আপনার রিফ্লেকশন না, সব কিছুই না, হচ্ছে বলেই ধরেন এই টানাপোড়েন না থাকলে, আজকে শেখ হাসিনার কথা বলছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত বা তাকে তার লাগাম টেনে ধরা, এগুলো না হলে তো বিরোধীরা এই জিনিসটা এভাবে নিশ্চয়ই আনতেন না। এক নম্বর, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা এত বিস্তৃত দুই নিকট প্রতিবেশীর মধ্যে, কিন্তু সব কিছুই যেন আটকে গেছে এই সহায়ক পরিবেশের মধ্যে। তো আপনি যদি সহায়ক পরিবেশটাই ঠিক করার ক্ষেত্রে ফ্লেক্সিবল না হন, তাহলে বাকি পানি নিয়ে কখন কথা বলবেন? আপনি বর্ডার কিলিং নিয়ে কথা বলবেন কখন? আপনি যে রেস্ট্রিকটিভ মেজার ছিল ইন্টারিমের সময় দেওয়া হয়েছে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে, একটা উঠে নেই, একটা এসআরও জারি করা, তার মানে আস্থার সংকট আছে। উনি জয়শঙ্করের রেফারেন্স দিলেন তো, পারস্পরিকতার কথা বলছেন। একই ইকোনমিক টাইমসে দুদিন আগের কনফারেন্সে উনি কিন্তু আবার বাংলাদেশ বিরোধী, ভারত বিরোধী উপাদান 1 দশকের বেশি সময় আগে বাংলাদেশে বসে তৎপর ছিল, এ কথাটা বলছেন। তার মানে কি, আমি যদি একদিকে আপনি ইতিবাচক কথা বললেন, অন্যদিকে চাপ বলেন, হতাশা বলেন, সেটার বহিঃপ্রকাশ আছে। আপনাকে আসলে আমি বলি কি, স্ট্রেট ওয়েতে আপনার ঠিক করতে হবে আপনি কোনটা চান। আপনি এক হাতে আমাকে আমন্ত্রণ পাঠাচ্ছেন, অন্য হাতে যিনি চলে গেছেন বাংলাদেশে আপনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, তাকে আপনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমি কি আপনার সেই বাম হাতটা ধরবো যে হাত দিয়ে আপনি তাকে আশ্রয় দিচ্ছেন, নাকি ডান হাতটা যে হাত দিয়ে তাকে দাওয়াত দিচ্ছেন? তো সেটা তো আপনাকে ঠিক করতে হবে। তো এই জায়গাটা যদি ফিক্স না হয়, আমার মনে হয় কি খুব ড্রামাটিক্যালি ঠিক হয়ে যাওয়াটা আমার মনে হয় সেটা ট্যাঞ্জিবল হবে না, 1 নম্বর কথা। আরেকটা কথা কি, একটা ভিজিটে সব কিছু হয় না, কিন্তু আমি যদি চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত ভিজিটটা দেখি, এটার সুদূর প্রসারী একটা প্রভাব দেখি। রাহিদ, আমি একটা জিনিস বুঝতে পারি না যে তারা বারবারই বলছেন যে উনি সফরে আসলেই হয়েছে,
এইটা কি কোনো ডিপ্লোমেসির পার্ট কিনা আমি জানি না পারপাস। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা টুল যে উনি যে আসলেই ঠিক হবে, কিন্তু আসলে যে ঠিক হবে বারবার বলে দেওয়া হচ্ছে যে পরিবেশটা অনুকূল কিনা। আপনি অলমোস্ট প্রতিদিন বসে যদি বলতে থাকেন, একটু আগে উনি বলছেন আমরা এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচনা করব মক্কা অ্যাকর্ড বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে। এখন বাংলাদেশ কোথায় যাবে না যাবে এটা তো বাংলাদেশের জনগণের সরকার ঠিক করবে, সেটা পাকিস্তানের দিকে হোক, যুক্তরাষ্ট্র হোক কিংবা রাশিয়া হোক। এখন এটা তো আমরা আমাদের স্বার্থের দিকে দেখব। সেটা করতে গিয়ে আমি যদি আমার অন্য বন্ধু বা প্রতিবেশীর ক্ষতি না করি, তাহলে তো তার এখানে নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমরা তো নিশ্চয়ই বলছি না যে তুমি মিয়ানমারের সাথে কেন এত সখ্যতা করছো। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বুদ্ধগয়ার নামে তোমার দেশে প্রথম সফর করলো, তারপরে সে তোমার সাথে বায়োলেটারাল মিটিং করলো, কই সেটা নিয়ে তো বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। যদি বাংলাদেশ না দেখায় তাহলে তাদের সেটা কেন দেখাতে হবে? তো আমি মনে করি কি নাটকীয় কোনো কিছু হওয়া বোধহয় ঠিক নয়, সেটা টেকসই হয় কিনা অন্তত আমার সন্দেহ থাকে। আর চীন ভিজিট নিয়ে একটা লাইন বলে শেষ করব। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের যে মিটিং হলো এবং এই মিটিংয়ের পরে যে স্টেটমেন্ট আসলো, এবং আমরা এটাও জানি তাদের দুজনের মধ্যে অন্তত 20 মিনিট একান্ত আলোচনা হয়েছে, যদিও সেখানে তাদের ফরেন মিনিস্টার ওয়াংই ছিলেন। এই যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, এটা অবশ্যই দরকার, কারণ শেষ পর্যন্ত তো রাজনীতি সব কিছু পরিচালিত করে। রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যদি বোঝাপড়া হয়, আলোচনা হয়, কথা হয়, তাহলে এক ধরনের আস্থা তৈরি হয়। যদি আস্থা থাকে জোরালো হয়, আর যদি সংকট থাকে সেটা কেটে যায়। কিন্তু সেটার জন্য অনুকূল পরিবেশ দরকার, এবং এই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি কি দুই দেশকে ফ্লেক্সিবল ওয়েতে খুব খোলা মনে আলোচনা করা উচিত। এই যে একটার জন্য আরেকটা দেওয়া, চাপ তৈরি করা, ধারাবাহিকভাবে টানাটানি করা, সেটা করলে খুব বেশি টেকসই কিছু পাওয়া যাবে বলে আমার অন্তত মনে হয়। আপনি যদি আমাকে একটু যদি হ্যাঁ এটার উপরে যদি আমি বলি, তারপর আমরা পরেরটাতে যাচ্ছি। দু তিনটি জিনিস আমি যেখানে আমার এখানে মনে হয়েছে যে বলা উচিত, এবং এটা স্পেশালি ভারতীয় কূটনীতিবিদদের এই দেশে যারা পোস্টেড আছে এবং বাইরেও যারা এখানে আছে, একটা কথা বারবার বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে আসুন, উনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, উনার সাথে হি উইল বি গিভেন অনারেবল ট্রিটমেন্ট। আচ্ছা, আপনি আমাকে বলুন, এবং এটা কিন্তু আমার হচ্ছে কমন সেন্সের কথা, একটা দেশের সরকার মানে প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি যায় অন্য দেশে, তাকে তো সর্বোচ্চ সম্মান দেওয়াই উচিত। এটা তো হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রোটোকল। এটা তো কোনো, এটা যে আমাদের উপর কোনো দয়া বা দান দাক্ষিণ্য করছে এমন তো না। আমরা ওনারা আসলে নিশ্চয়ই প্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আসার যদি সুযোগ হয় বাংলাদেশে, নিশ্চয়ই আমরা ওনাকে সর্বোচ্চ করে সম্মান দেবো, এটাই তো স্বাভাবিক। এটা এক। দুই, আরেকটা জিনিস আপনি দেখুন, এখন আপনি যদি প্রধানমন্ত্রী চলে যান ভারতে, যেতেই পারেন, উনি যদি একটা নিজে থেকে একটা উনি রিস্ক নেন, নিতে পারেন, এটা এখানে হচ্ছে এখানে। কিন্তু এখন কিন্তু আমি যেটা আগে বলছি, এটা যে ঘরোয়া কিন্তু ইস্যুগুলো আছে। যদি মনে করুন যে হরমুজ প্রণালীতে সংকটটা না থাকতো, লোহিত সাগরের সংকটটা না থাকতো, বিশ্বব্যাপী জ্বালানি এখানে সরবরাহটা এখানে যদি এভাবে অনিশ্চিত না থাকতো, আমাদের মূল্যস্ফীতির উপর যদি চাপটা না থাকতো, আমাদের এখানে বেকারত্বের যদি হারটা বেশি না থাকতো, আমাদের যে জ্বালানি সংকট, যে গ্যাসের এখন সংকট, আগে ছিল পেট্রোলের সংকট, এখন জ্বালানির সংকট, আমাদের স্বাস্থ্য খাত যেখানে ভেঙে পড়ছে, এখানে মহা উপদ্রব, এটা ডেঙ্গু হচ্ছে, তো এবং হচ্ছে যে আমাদের এখনও যে এই আপনার রাষ্ট্রের গঠনতন্ত্র বা যেখানে সহায়ক যারা আছে গঠনতন্ত্র করার জন্যে বা সুশাসন এখানে ইনশিওর করার জন্যে, পুলিশ, জুডিশিয়ারি, আমলাতন্ত্র, সবগুলোকে কিন্তু ঢেলে কিন্তু সাজানো যায় না, কনসলিডেট করা যায় না। এই সময় যদি হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে যান, তো বিরোধী দলের কাছে কিন্তু হচ্ছে যে এখানে আমি বলবো যে ওখানে প্রচুর কিন্তু এখানে ওরা কিন্তু এখানে মশলা পেয়ে যাবে, যেটা এখানে, এবং এটা কিন্তু পাবলিক ন্যারেটিভটা কিন্তু অন্যদিকে যেতে পারতো। এটা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে এটা মনেও রাখতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা জিনিস কেন জানি মনে হয় ইন্ডিয়া থেকে আমরা দেখেছি এখনও, যে আওয়ামী লীগের এখানে নেতৃবৃন্দ শেখ হাসিনাকে একা রাখলেও তো বুঝতাম, তো উনি গেছে, উনি এখানে আশ্রয় চেয়েছেন এক প্রকারের না প্রকারে, প্রায় কয়েক হাজার এখানে আওয়ামী লীগের এখানে কর্মী ওখানে বসে আছে। এবং কেন জানি মনে হচ্ছে যে ভারত এখানে একটা মেসেজ দিচ্ছে যে আমরা এখানে তুরুপের তাস হিসেবে রেখে দিয়েছি, এবং সময় আসলে আবার এটাকে আমরা ডিপ্লয় করবো। তো এটাও তো একটা নেইবারলি রিলেশনের জন্য ইটস নট এ গুড সাইন। আওয়ামী লীগ যে এই দেশের লোকরা চায়, সময় চাইলে এখানে হয়তো এখানে বিভক্তি আসতে পারে, শুধু কিন্তু হাসিনা নয়, এখানে কিন্তু উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে ওটাও আছে, ওটা তো এখানে আমাদের এখান থেকে পররাষ্ট্রমন্ত্রী এখানে এটাই বলেছেন। জি,
আচ্ছা, আপনি যদি দেখুন ভারত বিরোধী যদি কোনো কর্মকাণ্ডে কোনো ভারতীয় কোনো নাগরিক থাকে বা থাকতো বাংলাদেশে, এবং সেই যদি বাংলাদেশে মাটিতে বসে যদি এখানে কোনো প্রেস কনফারেন্স করতো, ভারত থেকে কীরকম রিয়াকশন হতো আমি আপনাকে বলছি এখানে। তো নেবারদের মধ্যে ট্রাস্ট, এবং আমি আবারও বলছি ফান্ডামেন্টাল সমস্যা একটাই, ভারতের সাধারণ মানুষের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের যারা নীতি নির্ধারক, রাজনীতিবিদদের চেয়েও বেশি কিন্তু ভারতে ইম্পর্টেন্ট হচ্ছে নীতি নির্ধারকরা। এখানে কিন্তু সকল এখানে রাজনীতিবিদদেরকে তাদের হাতে জিম্মি। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে যে আপনি এখানে দেখুন যে আমাদের গঙ্গার এখানে চুক্তির এখানে নবায়নের জন্য দেখেন কত এখানে আমাদের হালে এখানে আমাদের কষ্ট করতে হয়। তিস্তার ব্যাপারে তো আমরা ভুলে গেলেই হবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত আমলাতান্ত্রিক এই মানসিকতা না পরিবর্তন হবে ভারতের, যে এখানে মানে ভারতের যারা এখানে নীতি নির্ধারক, যে বাংলাদেশের কাছ থেকে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে স্বাধীনতায় আমরা সহায়ক ভূমিকা পালন করেছি, এবং আমাদের জন্য সবচেয়ে ভালো যে এখানে মিত্র হচ্ছে আওয়ামী লীগ, বা আওয়ামী লীগের একটা পরিবারের এখানে সাথে আমাদের সম্পর্ক, ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের যেটা হচ্ছে যে দুইটা দেশের মধ্যে ভালো যে এখানে টেকসই সম্পর্ক কিন্তু হবে না। সবসময় কিন্তু এখানে কিছুটা আগাবে, কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি পিছু হবে না। কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে তো যেভাবে যাচ্ছে, তাতে আমি একটা জিনিস জানার কৌতূহল বলছি, এক বিরতিতে যাওয়ার আগে 1 মিনিট সময় আছে। নরেন্দ্র মোদী কেন একজন রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠালেন? নিশ্চয়ই এর একটা উদ্দেশ্য আছে। কি সে উদ্দেশ্য? আমার মনে হয় যে কিছুটা অর্থে তো উনি রেকগনাইজ করছেন যে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড আমলাতান্ত্রিক অ্যাপ্রোচ এটা হবে না। একটা রাজনীতিবিদের কিন্তু এটা সাধারণ মানুষের পালস কিন্তু ফিল করে। আপনি দেখুন কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে যে এখানে যে এখন যে বর্তমান যে ভারতীয় হাই কমিশনার সফট স্পোকেন, হি ইজ মানে হচ্ছে ভেরি ওয়েল বিহেভড, এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর যা যা বলা উচিত তাই কিন্তু বলেছেন ইন পাবলিক। প্রাইভেটে তো এখানে উনি তারপর ওনার প্রাইম মিনিস্টার পরের দিনেই গেলেন। তো সুতরাং এটার মনে হচ্ছে যে ভারতীয় এঙ্গেজমেন্টটা আছে, কিন্তু এখন হচ্ছে এদের মানে এখানে হচ্ছে যে পলিটিশিয়ান এবং হচ্ছে তাদের হচ্ছে ফরেন পলিসির একটা অ্যালাইনমেন্ট এখনো পুরোপুরি হচ্ছে না। আমি বোধহয় বিরতির পরে আপনার এই পয়েন্টটাতে আমার অবজারভেশনটা বলতে চাই। বিরতির পরে অন্য সাবজেক্টে যাব আমরা, 30 সেকেন্ড আছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আছেই, যে এবং ব্যুরোক্রেসির সাথে, বা ব্যুরোক্রেসি না বলে ওদের এমইএ যেটা অনেক, তাদের লিগেসি অনেক স্ট্রং। তো সেই জায়গাতে বাংলাদেশে পরিবর্তন হবে কি হবে না, এখানে একটা তাদের বাস্তবের অবস্থা নিয়ে যথাযথ ধারণা ছিল না। এটা হয়তো তাদের একটা পর্যবেক্ষণ হতে পারে যেটা ব্যর্থ হয়েছে। সে জায়গায় রাজনীতিবিদ হলে এই জিনিসটাকে, সম্পর্কটাকে মেরামত করা, ঠিক করা, আস্থার সংকট দূর করা সম্ভব, এটা একটা কারণ হতে পারে। এবং এমনও শুনেছি যে নেইবারহুডে আরও একাধিক দেশে বলছেন এতে একটা সংকট তৈরি হয়েছে। হ্যাঁ, সেজন্যই বলছি এখন সংকটটা কি জানেন? এমইএর লিগেসিটা ইন্ডিয়ান সিস্টেমে এমইএর লিগেসি অনেক স্ট্রং। সেখানে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষার চাইতে তাদের স্বাধীনতার পর থেকে এমইএ কিন্তু আপনার ড্রাইভিং সিটে থাকে। সেই জায়গায় আপনি এমইএকে সরিয়ে একজন পলিটিশিয়ান বসাচ্ছেন, এবং এমনও শোনা যায় দক্ষিণ এশিয়ার অন্যান্য নেবারহুডে এমনটা চিন্তা করা হচ্ছে যে পেশাদার কূটনীতিকের পরিবর্তে রাজনীতিবিদ পাঠানো। আর একটু আগে যেটা বললাম, বাংলাদেশে যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থান নিয়ে তাদের জানা বোঝার তো একটা ঘাটতি ছিল, এটা তো পরে প্রমাণিত হলো। এখনও সম্পর্কটা যে একটা অস্বস্তির মধ্যে চলছে, দোলাচলের মধ্যে চলছে, এটা থেকে পরিষ্কার যে বাস্তবের চিত্রটা পুরোপুরি নিতে পারছে কি। মক্কা চুক্তি আপনারা জানেন যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে একটা সামরিক জোট হয়েছে, সেই জোটে বাংলাদেশের না যাওয়া নিয়ে অনেকদিন যাবতই বিতর্ক হচ্ছে। এই বিতর্ক যখন চলছে তখন কিন্তু ওই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম, বাংলাদেশ ভারত সম্পর্ক এটার সাথে কিন্তু সম্পৃক্ত। তো মোটা দাগে আপনি কীভাবে এটা দেখেন? ধন্যবাদ মতি ভাই। আমি একটু আগে যেটা বলছিলাম সে কথাটা একটু রিপিট করে বলি, যে প্রত্যেকটা দেশ স্বাধীন সার্বভৌম, তার সিদ্ধান্তটা সে তার মতো করে নেবে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে আমরা খুব ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছি। কেন ক্রিয়া প্রতিক্রিয়া? বাংলাদেশ বলছে ইতিবাচকভাবে বিবেচনা করছে। বাংলাদেশ তো যায়নি, মিটিং করেছে, এটা কিছু হয়নি। কিন্তু গত মাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, লোহিত সাগর দিয়ে ট্রান্সপোর্টেশন অফ গুডস, মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন। তো সৌদি লেড মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের ফার্স্ট ব্যাচে বাংলাদেশ জয়েন করেছে, যেটা 15টার কম, আমি ভুল না করি 14টা দেশ বোধহয়, তারা আশা করেছিল 50টা। এবং এটা নিয়ে অন্তত 3 মাস ধরে আলোচনা হয়েছে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হইচই নেই। এবং সেটা নিয়ে না থাকার তাহলে কারণটা কি আমি তো প্রশ্ন করতেই পারি, তাহলে সেটা নিয়ে হলো না কেন?
সেটা নিয়ে তো হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক মিলে আছে। একটু আগে আমরা কথাটা বলছিলাম এবং প্রাসঙ্গিকভাবে চলে আসে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর চীনে আগে হবে না ভারতে আগে হবে, এটা কিন্তু আমরা 14 পর থেকে 14 একতরফা নির্বাচনের পর থেকে এই জিনিসটা শুরু হলো। আরও পরিষ্কার করে বললে প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর থেকে কেন যেন মনে হচ্ছে ইন্ডিয়া অনেক বেশি ওভার রিয়্যাক্ট করছে, যেমন অস্বস্তিতে তার মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। আমরা যে সাবমেরিন কিনবো এটা তো আরো 2-3 বছর আগের ঘটনা। সাবমেরিন ডেলিভারির পর মনোহর পারিকার ছিলেন তাদের ডিফেন্স মিনিস্টার, তিনি ক্যান্সার রোগী, খুব দ্রুত উড়ে এসে এবং তখন ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন তারেক সিদ্দিকী, তার সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করাননি। কথা ছিল ভারত ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ভিজিটে নিয়ে যাবে, সেই ভিজিট টানতে টানতে জানুয়ারি থেকে এপ্রিলে গিয়ে হলো। তো বাংলাদেশ কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা নিয়ে দেখা গেল কি অনেক বেশি রকমভাবে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তাদের এস্টাবলিশমেন্টও হয়, ব্যবসায়িক মহল হয়, রাজনৈতিক পরিসর হয়। ইন্টারেস্টিং ঘটনা, আমরা যদি আওয়ামী লীগের 15 বছর দেখি, ভারত যদি পলিটিক্যালি অনেক বেশি এঙ্গেজমেন্ট, চীনের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের সখ্যতা বা ঘনিষ্ঠতা কম ছিল না। ব্যবসা বলেন, বিনিয়োগ বলেন, অবকাঠামো উন্নয়ন বলেন, অনেক কিছু হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে তো চীন সফর, সেটাই বলি এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর খুব দ্রুততম সময়ে ভারত এবং চীন কিন্তু সবার, আমি যদি ভুল না করি কেউ দাবি করেন চীনের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসছে। 24-এর নির্বাচনেও তাই। 18-এর নির্বাচনের পর শেখ হাসিনার জন্য ক্রিস্টালের নৌকা পৌঁছে দিয়েছিলেন চীনের রাষ্ট্রদূত। তাহলে এই যে চীন ভারতের প্রতিযোগিতা, তারপরে চীনের বলয়ে গেল কি গেল না, চীনের সাথে তো ভারত ব্যবসা করছে, সীমান্তে সংঘাত হচ্ছে, ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, সেখানে কোনো সমস্যা নাই। তাহলে বাংলাদেশ করলে সমস্যাটা কোথায়? এখানে পাশাপাশি খুব প্রাসঙ্গিকভাবে বলে নেওয়া ভালো, পাকিস্তানের প্রসঙ্গটা যখন আলোচনা করছি, পাকিস্তানের সাথে কি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে এসে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে 2014 পরে, 10 সাল থেকে তো বটেই, 14 পরে এক ধরনের শীতল অবস্থায় চলে যায় ভারতের আকাঙ্ক্ষা অনুযায়ী, চাহিদা অনুযায়ী। আমরা একটা সম্পর্ককে অযথা মানে শীতল পর্যায়ে বা অহেতুক একটা সম্পর্কটাকে ডরমেন্ট করে রাখলাম। সম্পর্ক কি আসলে ডরমেন্ট ছিল? আপনি ব্যবসা বাণিজ্য বলেন, প্রতিরক্ষা পরিসরের সহযোগিতা বলেন, সেগুলো তো বন্ধ হয়নি। আমি একটা বছরের হিসাব জানি 50-এর বেশি প্রতিরক্ষা স্তরে নানান রকম সহযোগিতা হয়েছে। এবং প্রাসঙ্গিকভাবে একটু বলি, যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার একটা পাবলিক স্পেয়ারে প্রচুর গালবন্ধ করতেন, তাদের অ্যাম্বাসেডরকে ব্যঙ্গাত্মক নামে ডাকাও হতো। এখন ওই 15 বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কটা অনেক বিস্তৃত হয়েছে। তো কাজেই আমি এই সরাসরি মক্কা এগ্রিমেন্ট বা মক্কা প্যাক্ট যেটা বলা হচ্ছে 7ই আগস্ট করা হলো, সেটাতে নিয়ে বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে ওপেন, বাংলাদেশও আসতে পারে কিনা। কারণ সৌদি আরবের সাথে আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্ট হয়েছে এবং সেটা করার ফলে সৌদি আরবের এক ধরনের আপনার এই অঞ্চলের অন্যান্য মুসলমান দেশ সহ যাদের আছে তাদের সাথে নানান রকম এগ্রিমেন্ট হচ্ছে। তারপরে পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্কের সমীকরণ এবং সর্বশেষ যে দুই পক্ষের সংঘাত, সেটার পর পাকিস্তানকে নিয়ে তার একটা অস্বস্তি আছে এবং ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে পাকিস্তান যে মধ্যস্থতার ভূমিকা করে তার ভাবমূর্তিটা উজ্জ্বল করেছে বৈশ্বিক পরিসরে, সেটাও তার একটা অস্বস্তির কারণ। একদিকে হচ্ছে বাংলাদেশের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে, অন্যদিকে পাকিস্তান সহ চীন সহ এই যে মেরুকরণ হচ্ছে, তো সব মিলে তার অস্বস্তিটা বাড়ছে বলে আমি মনে করি। কখনো কখনো যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ভারতের গণমাধ্যমে আমরা দেখছি সেটা অনেকখানি বাস্তবসম্মত না এবং আমরা কখনো কখনো মনে হয় যে প্রত্যেকটা জিনিসে বাংলাদেশ কোথায় কি করছে, কেন করছে, এত ক্রীড়া প্রতিক্রিয়ার মানেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে যে না, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে এটা বাংলাদেশের যোগ দেওয়ার ব্যাপারটা মোটামুটি পজিটিভ বলে মনে হচ্ছে। তো আপনি কি এতে লাভ খার ক্ষতিকার, মানে আমাদেরকে লাভ ক্ষতিটা কি? প্রথমত হচ্ছে, জি ধন্যবাদ। এখানে যে অগস্ট মাসে যে আমাদের এখানে যে মক্কা যে অ্যাকর্ডটা বলা হচ্ছে বা মক্কা ডিফেন্স অ্যাকর্ডটা, ইনিশিয়ালি তো একটা 3টা দেশের মধ্যে, যেটা রাহিত বললেন যে সৌদি আরবিয়া, পাকিস্তান আর তুরস্ক। এখন 3টি দেশে কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষমতা আছে। সৌদি আরবের কাছে প্রচুর হচ্ছে তেল এবং গ্যাস এবং হচ্ছে অর্থ। তুরস্ক হচ্ছে নেটোর এখানে হচ্ছে সদস্য, তাদের কাছে স্টেট অফ দ্য আর্ট মিলিটারি টেকনোলজি আছে এবং খুব মডার্নাইজ এখানে হচ্ছে ডিফেন্স ফোর্স আছে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তান, যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে এবং তার সাথে সাথে হচ্ছে এটা ভালো একটা বড় বিস্তৃত এখানে একটা কমব্যাট মানে টেস্টেড এখানে একটা আর্ম ফোর্সেস আছে। তো
তো এদের তিনজনের আশাটা কিন্তু হচ্ছে এক্সটেনশন, যেখানে হচ্ছে পাকিস্তানের যখন আর্মি চিফ রাহিল শরীফ ছিল তখন উনি সৌদি আরবের সাথে ডিফেন্স এগ্রিমেন্ট করেছিলেন, যেখানে হচ্ছে অনেক অংশে সৌদি আরবের এখানে আর্ম ফোর্সেসকে মডার্নাইজ করার জন্য পাকিস্তান এখানে হচ্ছে দায়িত্ব নিয়েছে, আর ইন রিটার্ন সৌদি আরবে হচ্ছে লোনস দেওয়া, বিনিয়োগ করা। এখন আমরা যেটা এখানে দেখছি মক্কা অ্যাকর্ডটা, এটা হচ্ছে লোহিত সাগরে যেটা হচ্ছে ম্যারিটাইম অ্যাকর্ডে 14টা দেশের মধ্যে, সেটার মধ্যে বাংলাদেশও গেছে, এবং তার সাথে সাথে অবশ্যই দুটো কমন দেশ আছে, 3টি কমন দেশ আছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবে, এই 3টে দেশে আছে। এবং বাংলাদেশে কেন এখানে হচ্ছে যে এই অ্যাকর্ডের মধ্যে এখানে একটা আগ্রহ আছে বুঝতে পারছি। এক হচ্ছে অর্থনৈতিক, এটা আমরা ভুলে যাই এখানে খুব সহজভাবে, যে আমাদের এই আগের বছর 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে 5 থেকে 5.2 বিলিয়ন ডলার রেমিটেন্স আসছে হচ্ছে শুধু সৌদি আরবিয়া থেকে। আমাদের টোটাল রেমিটেন্সের 17% রেমিটেন্স আসছে হচ্ছে সৌদি আরবিয়া থেকে। আমাদের 28 থেকে 30 লাখ প্রবাসী বাংলাদেশি হচ্ছে সৌদি আরবিয়াতে আছে। আগের বছরেই 2025 সালে আমরা 7.5 লাখ হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশি শ্রমিক পাঠিয়েছি সৌদি আরবের বাজারে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের থ্রু দিয়ে আমরা লোন এবং গ্রান্ট আর অ্যাসিস্ট্যান্স যেটা পাই সৌদি আরব থেকে, প্রায় 530 মিলিয়ন ডলারের মতো আমরা লোন নিয়েছি, আর 106 মিলিয়ন ডলারের মতো গ্রান্ট পাচ্ছি। এবং এখন এইরকম একটা জায়গায় যদি আমরা ঢুকি, তাহলে আমাদের এখানে হচ্ছে এক সৌদি আরবের সাথে হচ্ছে গালফ রাজ্যের মধ্যে, যে এখানে এমিরেতের মধ্যে সবচেয়ে এখানে প্রভাবশালী। তো সৌদি আরবের সাথে এখানে আপনার নিশ্চয়ই মনে আছে 90 সালে কিন্তু এখানে হচ্ছে যে ইরাক কুয়েতের যুদ্ধ যেটা হলো, সেখানে কিন্তু আমরা কিন্তু এখানে তখন বোধহয় প্রেসিডেন্ট এখানে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, উনি কিন্তু তখন একটা প্রোঅ্যাক্টিভ রোল নিয়েছিলেন, যেখানে হচ্ছে যে আমাদের অন্তত সৌদি আরবিয়ার এখানে ডিফেন্সের জন্য আমাদের আর্ম ফোর্সেস এখানে গেছেন, কোয়ালিশনের মধ্যে ছিলেন। তার সুফল কিন্তু আমরা পেয়েছিলাম বহু বছর ধরে, যে আমরা হচ্ছে আমাদের এখানে রেমিটেন্সের জন্য গেছিলাম। এবং আবার দ্বিতীয়ত যেটা হচ্ছে যে একটা মেরুকরণ হচ্ছে, কেন ইউএসএ এখন হচ্ছে যে এই যে অনগোয়িং যে এখানে যুদ্ধটা চলছে এই ইরানের সাথে, এখন কিন্তু ইউএসএ মোটামুটি যতগুলো যেখানে মিত্র আছে গালফের মধ্যে, ওরা বুঝে গেছে যুক্তরাষ্ট্র কিন্তু পুরোপুরি ওদেরকে সিকিউরিটি আর্কিটেকচারে কভারটা দিতে পারবে না, প্রোটেকশনটা দিতে পারবে না। তখন মেরুকরণটা কি হয়ে গেছে, সৌদি আরবিয়া, তুরস্ক এবং হচ্ছে পাকিস্তানে একটা গ্রুপ, এবং ভারত, এখানে আসি রাইতের এখানে যে কথা, ভারত, ইসরায়েল এবং ইউএই, এদের একটা ব্লক ফরমেশন হচ্ছে, এবং এর মধ্যে আবার আইম্যাক, ইন্ডিয়া, মিডল ইস্ট, আফ্রিকা করিডোর ইত্যাদি এগুলো আসছে। এই জন্যই কিন্তু ভারত মনে করছে, এবং ইদানিংকালে আমরা দেখছি যে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে কোলাবোরেশন অনেক বেড়ে যাচ্ছে। আবার এদিকে এটাও আছে যে সৌদি আরবিয়া কিন্তু হচ্ছে যে আবার হচ্ছে ভারতের সাথে কিন্তু যথেষ্ট ভালো এখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, এবং ওদের কিন্তু ওরা যে তেল যেখানে ওরা হচ্ছে রপ্তানি করে, ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ, সেখানে তেল কিনে ওদের কাছে। কিন্তু আমাদের কাছে যেটা হচ্ছে যে আমাদের এখানে অবজারভার স্টেটাসে ঢুকতে পারি, বা আমাদের এখানে হচ্ছে যে আমাদের এখানে টেকনোলজি শেয়ার করার ব্যাপারে, বা এখানে হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার উপর এখানে আছে। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে এখানে কিন্তু একটা মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যে একজনের উপর আক্রমণ কিন্তু 3 জনের উপর আক্রমণ। তো আমরা তো আবার ওয়াইডার জিও পলিটিক্যাল কনটেক্সট, এর মধ্যে ইরান আছে, এর মধ্যে ইসরায়েল আর ইউএই আছে। তো আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যের কমপ্লেক্স রাজনীতিতে খুব চিন্তাভাবনা করে ঢুকতে হবে। কিন্তু হ্যাঁ, সৌদি আরবের সাথে প্রোঅ্যাক্টিভ মিলিটারি কোঅপারেশন, বা পাকিস্তান টার্কির সাথে একটা ডিফেন্সের একটা অ্যালায়েন্সে যদি জয়েন করার সুযোগ সম্ভাবনা থাকে, এটা কস্ট বেনিফিটটা ওয়ে করতে। এখানে একটা বিষয় বোধহয় আমি অ্যাড করতে পারি মতলব, সেটা হচ্ছে আমি ইনিশিয়াল যে 7 তারিখের পরে স্টেটমেন্টটা দেখলাম, ওখানে পরিষ্কার বলা আছে যেহেতু ট্রাইপার্ট্রিয়েট একটা অ্যারেঞ্জমেন্ট, এবং ভুল না করলে অন্তত 1 বছর, এটা দেখে অনেকের মনে হতে পারে হুটহাট জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আজ থেকে 1 বছর আগে নেগোশিয়েট হচ্ছে ড্রাফটটা। এটা একটু আগে যে ম্যারিটাইম ডিফেন্স কোয়ালিশন বললাম, ওটার থেকে একেবারেই আলাদা। এবং আমি প্রাসঙ্গিকভাবে ইসলামিক কাউন্টার টেররিজম মিলিটারি কোয়ালিশন পন্ডতে যেটা হয়েছে, ইয়েমেনে যেটা ছিল, বাংলাদেশ টাচ করতে চাই। তো এখানে একটা পক্ষের উপর আক্রমণকে করা হলে পুরো জোটের উপর আক্রমণ ধরা হবে, খুব সিগনিফিক্যান্ট। পারভেজ আব্বাসি যেটা বলছেন, আমরা ডিফেন্স কোনো এঙ্গেজমেন্টে বা টার্গেট হব কিনা, কিন্তু একই সঙ্গে আবার স্টেটমেন্টে কিন্তু এমন কোনো পরিষ্কার বলা হয় নাই যে 3 দেশের কার কি অব্লিগেশন। হাইপোথেটিক্যালি ধরি সৌদি আরব অ্যাটাক হলো, তাহলে পাকিস্তান এবং টার্কি মনে করবে এটা 3 দেশের উপর অ্যাটাক, তাহলে সাথে সাথে কি রিটালিয়েশন সাইমultaneously সৌদি আরব, টার্কি, পাকিস্তান করবে কিনা, ওইটা কিন্তু ভেগ রয়ে গেছে। তো কিছু নিটিগিটি কিন্তু এখনও হয়নি, এবং এটা যে একদম ফাইনাল কিছু না,
প্রেসিডেন্ট এরদোয়ানের একটা স্টেটমেন্টে পরিষ্কার যে এটা একটা লুজ এন্ড, আমরা অনেককে যুক্ত করব, এখানে অবজারভার হতে পারে। যেমন মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনে কিন্তু আমি যতটা জেনেছি, পাবলিক করা হয়নি, বেশ কিছু সোর্সের সাথে মিডল ইস্টে কয়েকজনের সাথে কথা বলে ওটা চার্টার ফাইনাল করার আগে এটা বলে নিয়েছিল যে এটা ম্যান্ডেটরি না। এই যে বললাম, অ্যাটাকে শিকার হলে ট্রান্সপোর্টেশনের সময় এটা আপনার ভলান্টারি কন্ট্রিবিউশন করবে নাকি ম্যান্ডেটারি কন্ট্রিবিউশন হবে, তো লুজ এন্ড আছে। আবার আমরা ইয়েমেনে আইএস বিরোধী যে জোটে যোগ দিয়েছিলাম 2015-তে, 2022 পর্যন্ত সৌদি আরব বারবার রিকোয়েস্ট করছিল আমাদের জনবল পাঠাতে, আমাদের কন্ট্রিবিউশন দিতে, আমরা কিন্তু পাঠাইনি। আমরা এরকম অনেক কিছুতে যুক্ত হই, বিশেষ করে সৌদি আরবের ইনিশিয়েটিভগুলোতে, কিন্তু যুক্ত হলো যে ডিফেন্সের কথাটা উনি যেটা বলছেন, এখানে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস শেষ পর্যন্ত থাকে, আমরা গিয়েও ফুললি যে অপারেশনাল যখন হয় সেখানে আমরা যাই না। কাজেই একটা তো বললেন যে মিডল ইস্টের ইউএই, এদিকে ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে একটা প্যাক্ট আছে, আবার সৌদি টার্কি মিলে যে অ্যালায়েন্সটা, সৌদি আরবের টার্কির সাথে চায়নার নেগোসিয়েশনে যে আপনার ব্রোকার যে ডিলটা হলো, সৌদি টার্কি অনেক ঘনিষ্ঠ হয়েছে, পাকিস্তান যুক্ত হয়েছে, তো সব মিলে ভারতের একটা অস্বস্তির কারণ কিন্তু অস্বস্তির কারণ কি এই চুক্তি না, অস্বস্তি তো শুধু চুক্তি না, মেরুকরণ, আপনার মিলিটারি ডিফেন্স কোয়ালিশন। আমি যে সৌদি টার্কি মিলে এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে, আপনার একদিকে ইসরায়েল আছে, মিডল ইস্টে জিসিসি, তো সবাই একসঙ্গে নাই। আমরা সেটা মিলিটারি ডিফেন্স কোয়ালিশনের ক্ষেত্রে দেখলাম, যখন স্ট্রেট অফ হরমুজে হলো, বাবেল মান্দে হলো, তখন গালফ অফ ইডেন দিয়ে প্যারালালি অন্যভাবে লোহিত সাগর দিয়ে একটা ট্রান্সপোর্টেশনের কথা বলা হচ্ছে, তখন কিন্তু এখানে ইউএই যুক্ত হয়নি। তাহলে গালফের মধ্যে একসময় যেটা খুব স্ট্রং এলাই ছিল, যে সৌদি নেতৃত্ব ছিল, সেটা কিন্তু চিপ ধরেছে। তো নতুন করে যে মেরুকরণ হচ্ছে এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সেই মেরুকরণ নতুন নতুন মাত্রা পাচ্ছে, তো সেই মাত্রা থেকেই তো দেখা যাচ্ছে যে তার একটা অস্বস্তির কারণ আছে। ধরুন প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর তো যুক্তরাষ্ট্র এবং ভারতের যে ঐতিহাসিক সম্পর্কের যে সমীকরণ ছিল সেটাও কিন্তু ঠিক থাকছে না, যে এই তার পরীক্ষিত অংশীদার বা মিত্র হিসেবে যাকে গণ্য করা হয় এই অঞ্চলে, তার উপর কিন্তু সে ট্যারিফ দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়নি, কখনো কখনো বলা হচ্ছে তার উপর বাড়তি শুল্কের মাসুল চড়িয়ে দিয়েছে। তো জিওপলিটিক্যাল ইনভলভমেন্টগুলো যেভাবে হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে, বছরগুলোতে, তো আমরা যদি ব্রডার পিকচারে দেখি, তার অস্বস্তিত্ব কারণ আছে এটা নিয়ে। তাই না, মানে আপনি বলছেন যে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ কি এটা চিন্তা ভাবনা করতে পারে না? না, আমি তো বাংলাদেশ চিন্তা ভাবনা করার অবশ্যই পক্ষে বলছি, আমি তো পক্ষে বলছি, বা বাংলাদেশ তো শুরুতে যেটা বলছি সেটা আবার রিপিট করি, বাংলাদেশ অন্যরা যদি এখন ইসরায়েলের সাথে করে, ইউএইর সাথে করে, সেখানে নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। তাহলে আমি যদি প্রশ্ন না তুলি, তাহলে এবং আপনি তো তুলছেন, আপনি মিয়ানমারের প্রেসিডেন্টকে জানতা, সে একটা যে নির্বাচন করেছে সেটা নিয়ে তো প্রশ্ন আছে। আপনি তাকে প্রথমবারের মতো হোস্ট করলেন, তার ওভারসিজ ট্রিপ শুরুই হলো আপনাকে দিয়ে, তারপর সে চীনে গেল, চীনের ফরেন মিনিস্টার গেল, এরপর সে রাশিয়া গেল, এরপর থাইল্যান্ডে গেল, কিন্তু শুরু তো ভারতকে দিয়ে করলো। আমরা তো বলতে পারি আমার রোহিঙ্গা সংকট, আমি তোমার নিকট প্রতিবেশী হিসেবে অনেক সহায়তা করেছি, তুমি আমাকে সাহায্য সহযোগিতা দাও। আমরা তো গত 10 বছর সহযোগিতা চেয়ে পাইনি। তো সেই জায়গায় বাংলাদেশ এখন মক্কা ডিফেন্স প্যাক্টে যাবে কি যাবে না, বাংলাদেশ তো তার স্বার্থ দেখবে। সেখানে জনশক্তির বাজারের কথা পারভেজ আব্বাসী বলছেন, আমি তো বলি এনার্জি সহ গত 5-7 বছরে অন্তত $5 থেকে $8 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে। অক্টোবর নভেম্বর কোনো একটা সময়, সুবিধাজনক সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান রিয়াদ যাওয়ার কথা, সেখানে আরও বড় কিছু ঘটবে বলে শোনা যাচ্ছে। তো এইসব বিবেচনায় তো আমি মনে করি সৌদি লেড বিভিন্ন ইনিশিয়েটিভে তো আমাদের অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকা জরুরি। অনেক ধন্যবাদ রাহিদ আপনাকে। এই প্রসঙ্গে যেটা সমাপনী যেটা আর কি শেষ করার দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ তাহলে কি একটা আলাদা বিচ্ছিন্ন একটা দ্বীপে বাসিন্দা হয়ে যাবে? না, হবে না, কেন আমরা আমাদের পররাষ্ট্র নীতিতে এখানে হচ্ছে স্বকীয়তা আনতে হবে। এটা স্বাধীন দেশে আমি আবার পররাষ্ট্র নীতি আমাকে চালিত করতে হবে। কিছু কিছু হচ্ছে আমার স্বল্পমেয়াদী লাভের জন্য, কিছু কিছু দীর্ঘমেয়াদী লাভের জন্য। এবং এটাও ঠিক যে প্রতিবেশীদের সাথে পুরোপুরি যেটা বৈরিতাপূর্ণ একটা পরিবেশে থাকবো, এটা কাম্য নয়। কিন্তু
প্রতিবেশীদেরকেও কি মিয়ানমার কি ভারত তাদেরকেও এখানে একটা পরিবর্তন আনতে হবে যে বাংলাদেশ তাদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং অর্থনৈতিক দিকগুলো দেখবে। এটা যদি, এবং আমরা তো এখন এটা তো একটা কোনো প্রোটেক্টরেট নয়, এটা তো উপনিবেশ নয়। এবং হ্যাঁ, আপনি বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের সাথে তো তোমরা অনেক নতজানু হয়ে যাও। এখানে ভাই যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, যুক্তরাষ্ট্রকে খুশি, মানে ডোনাল্ড ট্রাম্পের ভিজিট পেয়ে এমনকি প্রেসিডেন্ট শি জিনপিংও আনন্দে আনন্দে আহ্লাদিতে এখানে আটখানা হয়ে গেছেন। এটা বলে যুক্তরাষ্ট্রের বাজার না থাকলে তো তার এখানে আমার এটা তো হ্যাঁ, কর্মসংস্থান কি হবে? তো অর্থনীতি সুতরাং কিভাবে এখানে চলবে? যুক্তরাষ্ট্রের সাথে এখানে অ্যাগ্রিমেন্ট, মানে যুক্তরাষ্ট্রকে খুশি রাখা আর প্রতিবেশীদের খুশি রাখা এক জিনিস নয়। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়টা হচ্ছে সৌদি আরবিয়ার এখানে হচ্ছে যে এখন আমাদের এখন বিনিয়োগ দরকার। সৌদি আরবিয়া শুধু এখানে যে জ্বালানি, এখানে আমরা যেখানে আনইন্টারাপ্টেড সাপ্লাই পাবো বা রেমিটেন্স বাজারের জন্য না, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান বা আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমাদের এআই টেকনোলজি, এখানে যে সৌদি বিনিয়োগটা হতে পারে সেটার জন্য তো আমাদের রাস্তা খুলে রাখতে হবে। এবং তুরস্কের সাথে তো এখানে আমাদের অনেকগুলো জায়গায় এখানে হচ্ছে যেমন প্রযুক্তি, এখানে লেনদেনের ব্যাপার আছে। পাকিস্তানের সাথেও এখানে হচ্ছে যে সার্কের একটা মেম্বার, কেন করব না, ভারতের সাথেও করব। যেখানে আমাদের সুযোগ সুবিধা হবে সেখানে হবে, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি হবে ফ্লেক্সিবল। এখন ভারতকে ওখান থেকে যদি বলে যে সর্ববৃহৎ গণতন্ত্র, মানে হচ্ছে মোস্ট পপুলার ডেমোক্রেসি, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বাংলাদেশ 18 কোটি মানুষের যে এখানে একটা রায় আছে, এটা মেনে নিতে হবে। এখন এখানেও তো আপনি একদিকে বলছেন আপনি গণতন্ত্রের এখানে চাচ্ছেন, এখানে পুরো এখানে দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বে, আবার অন্যদিকে হচ্ছে যে বাংলাদেশের এখানে সরকারকে এখানে হচ্ছে স্বাধীনভাবে কাজ তো এখানে করার জন্য এখানে তো ওই অতটুকু, এটা তো হচ্ছে বাংলাদেশে এখানে হচ্ছে বার্থ রাইট। কিন্তু আমাদের ফরেন পলিসি এটাও ঠিক, পপুলিজম করার জন্যে বা মানুষের এখানে হচ্ছে যে আমি কিন্তু সব কিছু অ্যাগ্রিমেন্টে আগে থেকে যেতে পারবো না, এটাও কিন্তু আমার কথা আছে। তো এটা কিন্তু আমাকে খুব ওয়ে করে আমাকে কিন্তু সাবধানে পাটা ফেলতে হবে, যাতে দেশের স্বার্থ সংরক্ষিত হয়। অনেক অনেক ধন্যবাদ পারভেজ আপনাকে, রাহিদ এজাজ আপনাকেও অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। জি, দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।